আসসালামু আলাইকুম। তো শুরু হয়ে গেল আমাদের এসি সার্কিট অ্যানালাইসিস সিরিজ। তো এই পুরো সিরিজ জুড়েই আমরা থিওরিটাকে খুবই ডিপলি অ্যান্ড ইনটুইটিভলি বোঝার চেষ্টা করব। বেসিক্যালি আমরা এরকম কিছু অ্যানিমেশন ইউজ করার চেষ্টা করব যাতে আপনি থিওরিগুলোকে ফিল করতে পারেন। তারপর আমরা এই লট অফ ম্যাথস অ্যান্ড এক্সাম্পলস নিয়ে আসব যাতে আপনাদের সার্কিট সলভ করার হাতটা পাকাপোক্ত হয়। অ্যান্ড দেন আমরা কিছু সিমুলেশন সফটওয়্যারে সার্কিটগুলোকে রান করে দেখব যে অ্যাকচুয়ালি ভেতরে কি হচ্ছে। সিমুলেশন হিসেবে ইউজ করতে পারি এলটি স্পাইস, প্রোটিয়াস বা পি স্পাইস, যে কোনো কিছু। তো আপনার যদি এইসব সফটওয়্যার ইনস্টল করা না থাকে কোনো সমস্যা নেই। আমি জাস্ট ফোকাস করব হচ্ছে যে সিমুলেশন থেকে আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটার দিকে। অ্যান্ড রেফারেন্স বই হিসেবে যদি আমি বলি যে আপনারা চাইলে সাদিকো বা বয়েল স্ট্রিট যেই বই ফলো করুন না কেন সব বই ভালো। বাট আমি চেষ্টা করব যে এই বইগুলো পড়ার পর আমি যা ফিল করতে পেরেছি, আমি যা চিন্তা করে যা আইডেন্টিফাই করতে পেরেছি বা যেভাবে অ্যাপ্রোচ করলে ভালো মনে হয় আমার কাছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা। তো এমন হতে পারে যে আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, অথবা কিছু কিছু জায়গায় হয়তো আমি একটু বেশি সময় নিচ্ছি। তো আমি আশা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। বিশেষ করে প্রথম দিকের যে পার্টটুকু আছে, অর্থাৎ ফেজর, এই ফেজরের পার্টটা আপনারা একটু ভালো মতো দেখবেন, কারণ ফেজর যদি না বুঝেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পরবর্তী সার্কিট সলভ করতে আপনাদের একটু সমস্যা হবে। আচ্ছা, তো আমরা শুরু করি। তো আমরা প্রথমে একটা সোর্স নিয়ে কথা বলি। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা এসি সোর্স, এর সাথে আমরা রেজিস্টর লাগাবো, ক্যাপাসিটর লাগাবো, বাট ধরে নিলাম যে এটা হচ্ছে একটা সোর্স। অ্যান্ড এই সোর্সটা হচ্ছে এসি সোর্স। অ্যান্ড এই সোর্সের ভোল্টেজ হচ্ছে ভিএস। অ্যান্ড খেয়াল করে দেখুন, এর পোলারিটি আমি উপরের দিকে ধরেছি প্লাস, নিচের দিকে ধরেছি মাইনাস। আপনি চাইলে নিচের দিকেও প্লাস ধরতে পারেন, উপরের দিকেও মাইনাস ধরতে পারেন, বাট এটা দ্বারা আসলে বোঝাচ্ছে কি সেটা আমাদের একটু বুঝতে হবে। ধরে নিলাম যে এই পয়েন্টটার পটেনশিয়াল হচ্ছে V1, যাকে আমি প্লাস ধরেছি, অ্যান্ড এই পয়েন্টটার পটেনশিয়াল হচ্ছে V2। এখন আপনার ইচ্ছা করছে যে পটেনশিয়াল ডিফারেন্স বের করতে, অর্থাৎ V1 থেকে আপনি যদি V2 বিয়োগ দেন তাহলে সেটাই তো হবে পটেনশিয়াল ডিফারেন্স, তাই না? আমি যদি একটু শুরু থেকে বলি যে আপনার উদ্দেশ্য হচ্ছে এই VS এর ভ্যালুটা বের করা। সো VS, সো এই VSটাই হচ্ছে বেসিক্যালি পটেনশিয়াল ডিফারেন্স। সো পটেনশিয়াল ডিফারেন্স বের করতে হলে আপনাদের অবশ্যই দুইটা পয়েন্টের পটেনশিয়াল বিয়োগ দিতে হবে। আপনারা কি করবেন, যেই পয়েন্টটাকে আপনি প্লাস ধরেছেন সেই বিন্দুর পটেনশিয়াল থেকে বিয়োগ দিবেন যাকে আপনি নেগেটিভ ধরেছেন তার পটেনশিয়াল। অ্যান্ড এই কাজটা করলেই আপনি পাবেন হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স, আর যাহাই পটেনশিয়াল ডিফারেন্স তাহাই হচ্ছে ভোল্টেজ। সো আমি এভাবে এসি সোর্সের ভোল্টেজ পেতে পারি। এখন ভোল্টেজ যেহেতু এসি সোর্স, তাই আপনি দেখবেন যে কখনো কখনো V1 এর ভ্যালু V2 থেকে বড় হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো দেখবেন V1 এর ভ্যালু V2 থেকে ছোট হয়ে যাচ্ছে, কখনো কখনো আপনি দেখবেন একটু পরেই দেখাবো যে দুটো সমান হয়ে যাচ্ছে। সো যখন V1 এর ভ্যালু বড় V2 এর থেকে, সো বুঝতেই পারছেন বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে VS এর ভ্যালু আসবে পজিটিভ। যদি V1 এর ভ্যালু ছোট হয়, ধরে নিন V1 হচ্ছে 1 এবং V2 হচ্ছে 10, সো 1 থেকে যদি 10 বিয়োগ দেন তাহলে তো নেগেটিভ একটা সংখ্যা আসবে, সো BS হয়ে যাবে নেগেটিভ। এখন চিন্তা করুন যে V1 এবং V2 দুইটাই সমান, ধরে নিন দুইটাই হচ্ছে 10-10, তো বিয়োগ দিলে হবে হচ্ছে VS ইজ ইকুয়াল টু 0 ভোল্ট। সো VS যে পজিটিভ, নেগেটিভ এবং 0 হতে পারে সোর্স ভোল্টেজটা, সেটা আমি এখনই প্রমাণ দিচ্ছি। ধরে নিলাম যে BS সমান সমান হচ্ছে 10 সাইন ওমেগা টি। এখানে ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, আপাতত ধরে নিন ওমেগা সমান সমান 100 পাই। এখনই আপনাদেরকে বলবো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ওমেগা। তো সেটা বুঝতে হলে আমি প্রথমে একটা VS ভার্সেস টাইম গ্রাফ ড্র করব। অ্যান্ড খেয়াল করে দেখুন, যখন স্টপ ওয়াচের টাইম হচ্ছে 0, তখন VS সমান সমান কত হয় সেটা একটু বের করার চেষ্টা করি। সো VS সমান সমান হচ্ছে 10 সাইন, খেয়াল করে দেখুন এই ওমেগা টি এর ভ্যালু কিন্তু হয়ে যাবে 0, কারণ স্টপ ওয়াচের টাইম হচ্ছে 0। অ্যান্ড সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, 10-এর সাথে গুণ করলেও আসবে হচ্ছে 0 ভোল্ট। অর্থাৎ টাইম যখন 0 তখন VS সমান সমান হচ্ছে 0 ভোল্ট। অ্যান্ড যতই আপনি টাইম বাড়াবেন, অর্থাৎ ফিউচারের দিকে অগ্রসর হবেন, ততই VS এর ভ্যালু বাড়তে থাকবে, সোর্স ভোল্টেজের ভ্যালু বাড়তে বাড়তে সর্বোচ্চ হবে হচ্ছে পজিটিভ 10 ভোল্ট। কারণ দেখুন এখানে 10 দেওয়া আছে,
তারপর সর্বোচ্চ হওয়ার পর আস্তে আস্তে কমতে কমতে হয়ে যাবে হচ্ছে 0 ভোল্ট। তারপর দেখবেন এই ভোল্টেজটা নেগেটিভ দিকে বৃদ্ধি পাবে, অ্যান্ড বৃদ্ধি পেতে পেতে সর্বনিম্ন হবে হচ্ছে -10 ভোল্ট, এবং তারপর আবার হয়ে যাবে হচ্ছে 0 ভোল্ট। সো আপনি দেখতে পাচ্ছেন যে একবার সোর্স ভোল্টেজ হচ্ছে পজিটিভ এবং আরেকবার সোর্স ভোল্টেজ হচ্ছে নেগেটিভ, অর্থাৎ কিছুটা এরকম। আবার দেখুন এই পয়েন্টে কিন্তু সোর্স ভোল্টেজটা 0, অর্থাৎ এই কেসের মতো। সো সোর্স ভোল্টেজ কখনো পজিটিভ হবে এবং কখনো হচ্ছে নেগেটিভ হবে, যেহেতু আমরা এসি সার্কিট নিয়ে কথা বলছি। এবং এই সার্কিটটা কিন্তু চলতেই থাকবে। আমি ডট ডট দিয়ে বোঝাচ্ছি যে এই সার্কিটটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি সোর্সটা অফ করছেন। এখন খেয়াল করে দেখি যে সোর্সের ভোল্টেজ ছিল আগে 0, সে পজিটিভ হলো, নেগেটিভ হয়ে আবার দেখুন আগের অবস্থায় ব্যাক করেছে। এই যে পজিটিভ হয়ে নেগেটিভ হয়ে আবার যে আগের অবস্থায় ব্যাক করলো, আমরা বলতে পারি এটা হচ্ছে এই সময়টাকে আমরা বলতে পারি টাইম পিরিয়ড। এই সময়টাকে আমরা বলতে পারি টাইম পিরিয়ড, যাকে আমি ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করতে পারি। এবং আরেকটা কথা আমি বলতে পারি যে এই পয়েন্টে সে আগে ছিল, অর্থাৎ তার ভোল্টেজ ছিল 0 ভোল্ট, সে পজিটিভ হলো, নেগেটিভ হলো, আবার আগের অবস্থায় ব্যাক করলো, এটাকে আমি বলবো 1 সাইকেল। 1 সাইকেল মানেই হচ্ছে এটা পজিটিভ হয়ে নেগেটিভ হয়ে আবার আগের অবস্থায় ব্যাক করা, অর্থাৎ আগের অবস্থায় ব্যাক করা, এটাই হচ্ছে 1 সাইকেল। অ্যান্ড টাইম পিরিয়ড মানে কি, যে একটা সাইকেল, এই একটা সাইকেল সম্পূর্ণ করতে আমার যেই টাইম লাগবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি টাইম পিরিয়ড টি। এখন তাহলে আমাদের ইচ্ছা করছে ফ্রিকোয়েন্সি বের করতে। তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে? আপনারা জানেন যে আপনি যদি এই টাইমটাকে ইনভার্স করে দেন টাইম পিরিয়ডকে, তাহলে আপনি পেয়ে যাবেন ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। কিন্তু এটা মানে আসলে কি বোঝায়? এটা মানে বোঝায় যে আপনি 1 সেকেন্ডে কতটি সাইকেল দিচ্ছেন। 1 সেকেন্ডে সেই সোর্স ভোল্টেজ কতটি সাইকেল দিচ্ছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি। উদাহরণস্বরূপ আপনারা জানেন যে আমাদের বাসা বাড়িতে যেই ইলেকট্রিক লাইন আছে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। অর্থাৎ আমরা বলতে পারি যে সে 1 সেকেন্ডে 50টি সাইকেল দিচ্ছে, অর্থাৎ সে কী করছে, 1 সেকেন্ডে 50 বার পজিটিভ হয়ে নেগেটিভ হয়ে আবার আগের অবস্থায় ব্যাক করছে। তাহলে আমরা টাইম পিরিয়ড কীভাবে বের করতে পারবো? দেখুন এইখান থেকে আমরা খুব সহজেই টাইম পিরিয়ড বের করতে পারি। টাইম পিরিয়ড মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিকে উল্টা করলে যা হয় তা। সো 1/50, অ্যান্ড 1/50 আপনি ক্যালকুলেট করে দেখবেন যে এটা আসবে 0.02 বা সেকেন্ড বা 20 মিলি সেকেন্ড। তার মানে আমরা বুঝতে পারছি যে এই ভোল্টেজটা পজিটিভ হয়ে নেগেটিভ হয়ে আবার আগের অবস্থায় ব্যাক করতে, অর্থাৎ একটা সাইকেল দিতে, অর্থাৎ জাস্ট একটা সাইকেল। টাইম পিরিয়ড মানে হচ্ছে জাস্ট একটা সাইকেল দিতে যেই সময়, অ্যান্ড 20 মিলি সেকেন্ড মানে হচ্ছে জাস্ট একটা সাইকেল দিতে এর 20 মিলি সেকেন্ড সময় লাগবে। এখন চলেন আমরা ওমেগা নিয়ে একটু কথা বলি। এখন আমরা দেখি যে ওমেগা আসলে কি। সো বেসিক্যালি ওমেগাকে ডিফাইন করা হয় হচ্ছে এইভাবে, অর্থাৎ এই হচ্ছে থিটা বাই টি। সো এটা হচ্ছে বেসিক্যালি ওমেগার একটা ডেফিনেশন। এখন কথা হচ্ছে এই ওমেগার ডেফিনেশনটা আসলে কিভাবে বুঝবো? তো বেসিক্যালি হচ্ছে কি, যে ধরে নেন যে একটা বিন্দু আছে, যে বিন্দুটা কিনা রোটেট করছে বা ঘুরছে। এখন আমি ধরে নিলাম তার একবার ঘুরে আসতে সময় লাগলো টি, অর্থাৎ টাইম পিরিয়ডের সমান একবার ঘুরে আসতে। অ্যান্ড একবার যদি সে ঘুরে আসে তাহলে খেয়াল করে দেখুন সে কত অ্যাঙ্গেল উৎপন্ন করেছে। সে উৎপন্ন করে হচ্ছে 360 ডিগ্রি, বা রেডিয়ানে লিখলে হয় হচ্ছে 2π রেডিয়ান। তাহলে এই ইকুয়েশনে যখন টাইম হচ্ছে টি, তখন আমরা চাইলে তখন থিটা হচ্ছে 2π রেডিয়ান। সো এটাই হচ্ছে বেসিক্যালি ওমেগার একটা ফর্মুলা। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে আমি কেন এই ঘূর্ণন গতিকে এখানে নিয়ে আসলাম? আমরা তো এখানে সাইনোসয়েড নিয়ে কথা বলছি, তাই না? এটা তো একটা সাইনোসয়েড, কিন্তু এখানে আমি একটা ঘূর্ণন গতি কেন নিয়ে আসলাম? সেটা বুঝতে হলে আপনাদেরকে এই অ্যানিমেশনটা বুঝতে হবে। সো আমি অ্যানিমেশনটাকে একটু পজ করে দেই। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ক্যাপাসিটর এবং রেজিস্টর যে দেখতে পাচ্ছেন ভি ক্যাপ এবং ভি রেস, এগুলোকে আপাতত ভুলে যান। বেসিক্যালি আমি এখানে একটা আরসি সার্কিটের সিমুলেশন করেছি, বাট আপনি রেজিস্টর এবং ক্যাপাসিটরকে আপাতত ভুলে যান। আপনি জাস্ট ফোকাস করুন এই দুইটা জায়গায়।
এই হচ্ছে ভিএস সাইন ওমেগা টি এবং এই হচ্ছে ভিএস। এখন খেয়াল করে দেখুন, আচ্ছা আমি একটা কাজ করি, আমি টাইমকে পজ করি। সো খেয়াল করে দেখুন, এই হচ্ছে বিএস সাইন ওমেগা টি, এন্ড এই বিএস সাইন ওমেগা টি এর সাথে এই ভিএসের কিন্তু একটা রিলেশন আছে। প্রথমে আমি বিএস সাইন ওমেগা টি নিয়ে কথা বলি। খেয়াল করে দেখুন, এটা পজিটিভ হচ্ছে, সোর্স ভোল্টেজ পজিটিভ হচ্ছে, জিরো হচ্ছে, আবার নেগেটিভ দিকে বৃদ্ধি পেয়ে আবার জিরো হচ্ছে। তার মানে এটা হচ্ছে একটা এসি সোর্স। অ্যান্ড খেয়াল করে দেখুন, আমি এসি সোর্সটাকে একটা রোটেটিং অ্যারোর সাথে সম্পর্কিত করেছি, অর্থাৎ এই বিএসটা ঘুরছে অ্যান্ড এই ভিএসটাও, এই ভিএস সাইন ওমেগাটিও বাড়ছে, এই ভোল্টেজটা বাড়ছে। এই অ্যারোটা যখন এখানে চলে আসছে তখন দেখুন ভোল্টেজটা হচ্ছে ম্যাক্সিমাম। তারপর যখন অ্যারোটা এই পজিশনে আছে তখন দেখুন যে ভিএসটা হচ্ছে জিরো। তারপর যখন ভিএস এই পজিশনে, তারপর এই পজিশনে আসে, একবার রোটেট করে, তখন দেখুন ভিএসও কিন্তু আবার আগের অবস্থায় ফেরত আসে। তার মানে দাঁড়াচ্ছে যে এই যে ভিএস, এ যদি একবার ঘুরে আসে তাহলে এই ভিএস সাইন ওমেগা টি একটা সাইকেল কমপ্লিট করে। আরেকবার দেখাই, আপনি দুটো দিকে একবার একসাথে নজর দিন, দেখুন কিভাবে ভিএস সাইন ওমেগা টি একটা সাইকেল কমপ্লিট করছে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এই এসি ভোল্টেজের সাথে এই রোটেশনের একটা সম্পর্ক আছে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমার সেই সাইনোসয়েড। এই সাইনোসয়েড যখন একটা সাইকেল কমপ্লিট করে তখন এই অ্যারোটা, এখানে একটা অ্যারো দেখিয়েছিলাম, সেই অ্যারোটা একবার রোটেট করে আসে। অ্যান্ড আমরা দেখলাম যে একবার রোটেট করতে সময় লাগে হচ্ছে টি, অ্যান্ড এই সাইনোসয়েডেরও একটা সাইকেল কমপ্লিট করতে সময় লাগে হচ্ছে টি। তার মানে আমরা এই সাইনোসয়েডটাকে একটা রোটেশনের সাথে তুলনা করতে পারি, দিস কাইন্ড অফ রোটেশন। অ্যান্ড এই রোটেশনে দেখুন একবার ঘুরে আসলে থেটা হচ্ছে 2π, এই জন্যই আমি থেটার ভ্যালু 2π এখানে বসিয়ে দিয়েছি। সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন কী জন্য আমি ওমেগার ভ্যালু থেটার জায়গায় 2π বসালাম। এখন ওমেগা সমান সমান হচ্ছে, একটু আগেই লিখলাম 2π/t, অ্যান্ড আমরা জানি ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1/t। সো এখানে মনে মনে একটা 1 আছে, সো 1/t মানে হচ্ছে অ্যাকচুয়ালি এফ। একটু আগেই বললাম যে আমাদের বাসাবাড়ির ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, তাহলে ওমেগা সমান সমান হবে হচ্ছে 2π × 50, অর্থাৎ 100 হার্জ, 100π হার্জ, 100π, এটার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। সো এভাবে আমাদের ওমেগাগুলো বের করতে হয়। যাই হোক, তো চলুন এখন আমরা আরেকটা ইকুয়েশন নিয়ে কথা বলি। যত বেশি ইকুয়েশন নিয়ে কাজ করবেন তত আপনি এই ব্যাপারটাতে একটু পাকা হবেন। সো ধরে নিলাম যে বিএস সমান সমান হচ্ছে সাইন ওমেগা টি। এখানে ধরলাম ওমেগা টি এর সাথে আমি কিছু একটা যোগ করে দিলাম, ধরে নেন π/6। অ্যান্ড π/6 যে কি এটা আপনি বুঝতে পারছেন, আপনারা জানেন যে π/6 রেডিয়ান বেসিক্যালি সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা যাই হোক, তো এই যে ওমেগা টি এর সাথে এখানে যা যুক্ত অবস্থায় আছে এটাকে বলা হয় হচ্ছে ফেজ। এটা পজিটিভ হতে পারে, এটা নেগেটিভও হতে পারে। সো এখানে যা থাকবে ওমেগা টি এর সাথে যা যোগ অবস্থায় থাকবে সেটাকে আমরা বলবো এই সাইন ফাংশনের ফেজ। এখন এই ফেজটা কেন ইম্পর্টেন্ট চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। আমি প্রথমে এই গ্রাফটা ড্র করি এখানে হাতে, তারপর আপনাকে ডেসমোসে এটা ড্র করে দেখাবো। সো দেখুন যখন টাইম হচ্ছে 0 তখন আমরা একটা কাজ করি, ভিএস এর ভ্যালু বের করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি ভিএস = 10 সাইন, এই ওমেগা টি এর ভ্যালু হচ্ছে 0, তাহলে জাস্ট এখানে থাকবে হচ্ছে π/6। আর আমরা জানি π/6 মানে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। সো ভিএস সমান সমান আসে 5। তার মানে আগের মতো কিন্তু ভিএস আর 0 থেকে শুরু হচ্ছে না, রেদার ভিএস এর ভ্যালু 5 থেকে শুরু হচ্ছে। তার মানে এখন 5 থেকে শুরু হয়ে সর্বোচ্চ 10 হবে, 0 হয়ে নেগেটিভ হয়ে আবার সে 5-এই ব্যাক করবে। খেয়াল করে দেখুন আবার সে 5-এ ব্যাক করেছে। এই যে খেয়াল করে দেখুন সে যে ইনিশিয়ালি 5 ছিল ঘুরে ফিরে আবার সে আগের বিন্দুতে ব্যাক করেছে, এইটুকু সময়কে আমরা বলবো টাইম পিরিয়ড টি, এবং আমরা বলবো যে এইটুকু সময়ে সে একটা সাইকেল বা 1 সাইকেল কমপ্লিট করেছে। এই গ্রাফটাতে একটু খেয়াল করে দেখুন, আমরা t > 0 এর জন্য অ্যানালাইসিস করেছি,
অর্থাৎ আমরা আমাদের অ্যানালাইসিস 0 এর পর থেকে করব। সো থেটা এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই গ্রাফটা কিন্তু 0 থেকেই শুরু হচ্ছে। কিন্তু থেটা এর ভ্যালু যদি আমি মনে করুন পজিটিভ কিছু একটা দেই, ধরেন 0.7 রেডিয়ান, তখন দেখুন এটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। কিন্তু আমি যদি থেটা এর নাম হচ্ছে ফেজ, মাথায় রাখবেন এই থেটা আই হচ্ছে ফেজ, তো ফেজকে যদি আমি নেগেটিভ করে দেই, খেয়াল করে দেখুন এটা এই জায়গা থেকে শুরু হচ্ছে। এখন এটার একটা ইম্পর্টেন্স আছে, সেটা একটু বলার চেষ্টা করি। ধরে নিন যে দুইজন মানুষ রেস করছে, প্রথম লোক এবং দ্বিতীয় লোক। সো দুইজন যদি একই পজিশন থেকে রেস করে তাহলে ঠিক আছে, ইটস ওকে, ওরা একই জায়গা থেকে রেস করছে। কিন্তু যদি এমন হয় যে প্রথম লোক হচ্ছে এই জায়গায় এবং দ্বিতীয় লোক একটু সামনে থেকে রেস করছে, তাহলে আমরা কি বলতে পারি যে এই দ্বিতীয় লোকটা একটু সামনে চলে গেছে, অর্থাৎ এই দ্বিতীয় লোকটা লিড করছে কাকে, প্রথমটা থেকে দ্বিতীয়টা লিড করছে। অথবা এভাবে বলতে পারি যে দ্বিতীয়টা প্রথমটা থেকে এগিয়ে আছে। সো এই ব্যাপারটাই আমরা সাইনোসয়েডে অ্যাপ্লাই করতে পারি। খেয়াল করে দেখুন যে বেসিক্যালি এটা হচ্ছে আমাদের আইডিয়াল যে সাইনোসয়েড আছে, এটাকে আমি একটু এদিকেও বর্ধিত করে দিই, সমস্যা নেই। এখন কেউ যদি এখান থেকে শুরু করে, কোনো সোর্স যদি এখান থেকে শুরু করে, তাহলে তো সে একদম 0 থেকে শুরু করলো, যা দেখলাম। কিন্তু কেউ যদি এই জায়গা থেকে শুরু করে, অর্থাৎ এই পয়েন্ট থেকে যদি শুরু করে, তাহলে আমরা কি বলবো, সে একটু সামনে চলে গেছে, তাই না? অর্থাৎ কেউ যদি এই পয়েন্ট থেকে শুরু করে তাহলে তার গ্রাফটা দেখতে হবে কিছুটা এরকম, কারণ সে একটু সামনে থেকে শুরু করেছে, তাই তার গ্রাফটা দেখাচ্ছে হচ্ছে এরকম। তাহলে আমরা বলবো যে এই যে সাইনোসয়েডটা আছে, বা এই সাইনোসয়েডটা হইতে পারে কোনো সোর্সের ভোল্টেজ অথবা রেজিস্টরের ভোল্টেজ অথবা যে কোনো কিছু, আমরা বলবো যে এই ভোল্টেজটা লিড করছে। এই ভোল্টেজটা লিড করছে কাকে? লিড করছে এই সাইনোসয়েডটাকে, লিড করছে এই সাইনোসয়েডটা। ঠিক একইভাবে দেখুন, এখন থেটার ভ্যালু হচ্ছে 0। যখন আমি থেটার ভ্যালু একটু বাড়িয়ে দিব, তখন দেখুন এটা লিড করছে, এই গ্রাফটা লিড করছে। সো এটাকে ভাষায় এভাবে বলবো যে এই গ্রাফটা 0.8 রেডিয়ান লিড করছে। এখন যদি এমন হয় যে প্রথম লোক হচ্ছে এখানে, সে রেস শুরু করছে, একই সময়ে দ্বিতীয় লোকটা এই জায়গা থেকে রেস শুরু করছে, তাহলে আমরা কি বলবো যে দ্বিতীয় লোকটা একটু ল্যাগ করছে, একটু পিছিয়ে পড়ছে, তাই না? ঠিক একইভাবে যদি একদম 0 থেকে শুরু না করার পরিবর্তে কেউ যদি এখান থেকে শুরু করে, অর্থাৎ একটু পেছন থেকে শুরু করে, তাহলে তার গ্রাফটা দেখতে কীরকম হবে? সে যদি এই পয়েন্ট থেকে শুরু করে, অর্থাৎ স্টপ ওয়াচের টাইম যখন 0, তখন সে এখান থেকে শুরু করছে। আচ্ছা, তো সে এইখান থেকে শুরু করছে, অর্থাৎ দেখুন টাইম যখন 0, তখন তার ভোল্টেজ বা কারেন্ট যাই হোক না কেন, সাইনোসয়েডের ভ্যালু হচ্ছে এটা, অ্যান্ড গ্রাফটা দেখতে হচ্ছে কিছুটা এরকম। তাহলে আমরা বলবো যে এই গ্রাফটা ল্যাগ করছে, অর্থাৎ পিছিয়ে যাচ্ছে কার থেকে? এর থেকে। ঠিক একইভাবে আমরা যদি থেটা আই বা এই যে ফেজ, এই ফেজটাকে একটু যদি নেগেটিভ করে দেই, তাহলে দেখুন যে এই গ্রাফটা কিন্তু পিছিয়ে যাচ্ছে, তাই না? অ্যান্ড এটাকে আমরা বলবো হচ্ছে ল্যাগ, অর্থাৎ সে 0.9 রেডিয়ান ল্যাগ করছে। খেয়াল করে দেখুন যে এখানে দুইটা ভোল্টেজ আছে, অ্যান্ড আপনাদেরকে বলতে বলছে যে কে লিড করছে আর কে ল্যাগ করছে। সো দেখেই বুঝতে পারছেন যে এর ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে বড়। এখানে রেডিয়ানেও দিতে পারেন, ডিগ্রিতেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা কাজ করলাম, যেহেতু বইও দেখবেন কখনো রেডিয়ানে কখনো ডিগ্রিতে আছে, সো আমি এখানে ডিগ্রিতে দিলাম। সো খেয়াল করে দেখুন যে ডিগ্রিতে দেখতে পাচ্ছি যে এর ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে 30 থেকে বড়। তাহলে ল্যাঙ্গুয়েজ কীরকম হবে? V2 যে লিড করছে তার ল্যাঙ্গুয়েজটা কীরকম হবে? এরকম যে V2 লিডস B1। হ্যাঁ, আমরা বুঝতে পারলাম যে B2 এর অ্যাঙ্গেলটা যেহেতু বেশি, তার মানে V2টা লিড করছে B1কে। কত লিড করছে? বাই, আপনি দেখুন 60 থেকে 30 ডিগ্রি বিয়োগ দিয়ে দেন, তাহলে ডিফারেন্সটা পাবেন, অর্থাৎ 30 ডিগ্রি লিড করছে, বা B2 30 ডিগ্রি এগিয়ে আছে। এখন চলুন আমরা একটু কজ ওমেগা টি বা কোসাইন গ্রাফগুলো নিয়ে আলোচনা করি। অ্যান্ড টু বি অনেস্ট, আসলে পরবর্তীতে আপনি দেখবেন সাইনের থেকে কোসাইন গ্রাফই আমাদের বেশি ইউজ হচ্ছে। তাও সাইন দিয়ে যেহেতু এক্সপ্লেনেশনটা করা ইজি, এই জন্য আমি সাইনটা প্রথমে বললাম। এখন চলুন আমরা কজ নিয়ে কথা বলি। আমি একটু দেশমোসে আপনাদেরকে দেখাই যে কজ গ্রাফটা হচ্ছে বেসিক্যালি এটা।
সো খেয়াল করে দেখুন আমি এই যে এখানে কস গ্রাফটা ড্র করেছি, এই তো দেখুন। সো কস গ্রাফটা দেখুন, গ্রাফটা দেখতে কিছুটা এরকম। অ্যান্ড এই গ্রাফটা আমরা একটু এভাবেও ড্র করে দেখি, যে ধরে নিলাম যে এই হচ্ছে টি এবং এখানে হচ্ছে ভি। তো যখন স্টপ ওয়াচের টাইম হচ্ছে 0, তখন আপনি যদি এখানে 0 বসিয়ে দেন তাহলে ভি ইজ ইকুয়াল টু 10 কস ওমেগা টি এর ভ্যালু হচ্ছে তখন 0 হয়ে যাবে। অ্যান্ড আপনি জানেন যে কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। সো ভি এর ভ্যালু আসছে সর্বোচ্চ। অর্থাৎ কস গ্রাফের বৈশিষ্ট্য হচ্ছে যখন স্টপ ওয়াচের টাইম 0, তখনই ভোল্টেজটা হয়ে যায় হচ্ছে ম্যাক্সিমাম। তারপরে এই ভোল্টেজটা আস্তে আস্তে 0 হয়, তারপর নেগেটিভ দিকে বৃদ্ধি পায়, অর্থাৎ নেগেটিভ দিকে চলে যায়, তারপর আবার 0 হয়ে আবার আগের অবস্থায় ফেরত আসে। অ্যান্ড এই যে এইখান থেকে ঘুরে ফিরে আবার আগের অবস্থায় ফেরত আসলো, আমরা বলবো এইটুকু সময় হচ্ছে টাইম পিরিয়ড টি, এবং এইটুকু সময়ে সে অনলি একটা সাইকেল ফিল আপ করেছে। অ্যান্ড ফ্রিকোয়েন্সির ফর্মুলাও আগের মতোই, এফ ইজ ইকুয়াল টু 1/t। ওমেগার ফর্মুলাও আগের মতোই, ওমেগা ইজ ইকুয়াল টু দুটো ফর্মুলা আছে, এক হচ্ছে 2π/t এবং আরেকটা ফর্মুলা হচ্ছে 2πf। জাস্ট এই যে 1/t এর জায়গায় 1/t সমান f বসিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। কস গ্রাফে লিড আর ল্যাগ বোঝাটা মাঝে মধ্যে একটু কনফিউজিং হয়, তো আমি একটা কাজ করি, এই কস গ্রাফে লিড আর ল্যাগিং বোঝানোটা একটু সুন্দর মতো বুঝিয়ে দিই। ধরে দিলাম যে কস গ্রাফটা হচ্ছে দেখতে কিছুটা এরকম, এবং আমি যদি নেগেটিভ সাইডেও একে বর্ধিত করি তাহলে দেখতে হবে কিছুটা এরকম। এখন কেউ যদি নর্মালি তো এখান থেকে শুরু করার কথা, কিন্তু কেউ যদি এখান থেকে শুরু করে, ধরে নিন যে এই ভোল্টেজটা হচ্ছে, ধরে নিলাম সর্বোচ্চ হচ্ছে 10 ভোল্ট, কিন্তু সে কেউ শুরু করেছে 5 ভোল্ট থেকে, অর্থাৎ এখান থেকে শুরু করলো, তাহলে খেয়াল করে দেখুন যে সেই ভোল্টেজটা দেখতে হবে। আচ্ছা, আমি এটা চেষ্টা করি ছোট করে সামহাও একই প্লেনের মধ্যে আঁকা যায় কি না। আচ্ছা, তো খেয়াল করে দেখুন আমি একবার লিডিংয়ের জন্য গ্রাফ আঁকবো, তারপর ল্যাগিংয়ের জন্য গ্রাফ আঁকবো, এই জন্য একই পেজের মধ্যে নিলাম। তো এটা সর্বোচ্চ হচ্ছে 10 ভোল্ট, কিন্তু এই হচ্ছে 5 ভোল্ট। তো এখন কেউ যদি এই পয়েন্ট থেকে শুরু করে, তার মানে কি সে একটু পর থেকে শুরু করছে, মানে কি সে একটু এগিয়ে আছে, তাই না? তো কেউ যদি এখান থেকে শুরু করে, তো কালো কালিতে আমি এটা আঁকি, তার গ্রাফটা দেখতে হবে কিছুটা এরকম। এই দেখুন সে আবার আগের পজিশনে চলে গেছে। সো এইটুকুতে সে একটা সাইকেল ফিল আপ করেছে, টাইম পিরিয়ড হচ্ছে টি। অ্যান্ড খেয়াল করে দেখুন সে যেহেতু একটু আগে থেকে একটু এগিয়ে গেছে, তাই আমি বলবো যে এই গ্রাফটা লিড করছে, অর্থাৎ এই গ্রাফটা লিড করছে এই গ্রাফটাকে। অ্যান্ড অ্যাঙ্গেল আমরা এই পরবর্তীতে ম্যাথ করার সময় কীভাবে বের করতে হয় এটা আমরা পরবর্তীতেই শিখব। এখন দেখি লাল কালিতে দেখাই, কেউ মনে করুন এখান থেকে শুরু না করে এই জায়গা থেকে শুরু করছে, তার মানে তার গ্রাফটা কীরকম দেখাবে একটু দেখুন তো। আমি যে এইখান থেকে এখন শুরু করব, তাহলে তার গ্রাফটা দেখাবে হচ্ছে এই যে এই বৃদ্ধি পেয়ে এই নেগেটিভ হয়ে আবার দেখুন এই অবস্থায় ফেরত চলে আসছে। এখন বোঝার চেষ্টা করুন, এখানে দুইজনই কিন্তু পজিটিভ 5 ভোল্ট থেকে শুরু করেছে, তাই না? অর্থাৎ দুইজনই পজিটিভ 5 ভোল্ট থেকে শুরু করেছে, তারপরও কিন্তু এ করছে লিড এবং এ করছে ল্যাগ। কিন্তু ভালো মতো খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে এদের দুইজনের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, তাই না? দেখুন এর শেপটা কীরকম এবং এর শেপটা কীরকম। সো এই দুইজনের শেপ কিন্তু আপনাদেরকে ভালো মতো আইডেন্টিফাই করতে হবে, যাতে চোখের দেখায় আপনি বুঝতে পারেন কোনটা লিড করছে কোনটা ল্যাগ করছে। তো প্রথম দিকে আপনার হয়তো এই রেফারেন্স যেই গ্রাফটা আছে সেটাকে একে একে তারপর ব্রেনের মধ্যে সেট করতে হবে, অ্যান্ড আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ আপনারা এটা সহজে আয়ত্ত করে ফেলতে পারবেন। এখন ওই ব্যাপারটা আপনাদেরকে একটু কস গ্রাফে ড্র করে দেখাই। খেয়াল করে দেখুন যে থেটা আই এর ভ্যালু যখন 0, থেটা আই এর ভ্যালু যখন 0, তখন গ্রাফটা দেখতে কিছুটা এরকম। আচ্ছা, এর আগের বার আমি এখানে থেটা আই দিইনি, এই যে আমি এখন থেটা আই দিয়ে নিলাম, অ্যান্ড থেটা আইকে আমি 0 বানিয়ে নেই। সো এই হচ্ছে আমার থেটা আই 0। অ্যান্ড দেখুন এটা হচ্ছে কস গ্রাফ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কসাইন গ্রাফ। এটাকে আপনি স্ট্যান্ডার্ড বা রেফারেন্স ধরবেন, অ্যান্ড রেফারেন্স ধরে বাকি গ্রাফগুলো ড্র করবেন। এখন আমি একটা কাজ করি, এই থেটা আই মনে আছে কিনা, এটাকে বলে ফেজ অ্যাঙ্গেল বা ফেজ। আমি এই ফেজ অ্যাঙ্গেলটাকে বৃদ্ধি করে দেই। আমি ধরে নিলাম ফেজ অ্যাঙ্গেল হচ্ছে কত ধরবো, ধরলাম 0.5 রেডিয়ান। তো দেখুন ফেজ অ্যাঙ্গেলটা যদি 0.5 রেডিয়ান হয়, তাহলে কিন্তু শুরু করছে 8.77 থেকে,
অ্যান্ড আপনাদেরকে বলেছিলাম যে থিটা আই যদি পজিটিভ হয়, পজিটিভ মানে হচ্ছে সে লিড করছে। তো আপনারা এটা মনে রাখবেন, সে লিড করছে অর্থাৎ 8.77 থেকে সে শুরু হয়েছে। এখন আমি 0.5 পরিবর্তে -0.5 বসাই, অ্যান্ড খেয়াল করে দেখুন এই গ্রাফটাও কিন্তু শুরু করছে, এই তো এই গ্রাফটাও কিন্তু শুরু করছে 8.77 থেকে। অর্থাৎ যদি পজিটিভ হয়, অর্থাৎ লিড করে, পজিটিভ মানে লিড, তখনও দেখুন গ্রাফটা শুরু করে হচ্ছে 8.77 থেকে, মাইনাস মানে হচ্ছে ল্যাগ, তখনও কিন্তু শুরু করে 8.77 থেকে। কিন্তু দুইটার আকৃতি কিন্তু ভিন্ন। আমি দুটো গ্রাফকে একসাথে আঁকলেই বুঝতে পারবেন। সো খেয়াল করে দেখুন, যখন লিড করছে 0.5 তখন গ্রাফটা দেখতে এরকম, আর যখন ল্যাগ করছে তখন গ্রাফটা দেখতে হচ্ছে কিছুটা এরকম। অর্থাৎ একই পয়েন্ট থেকে শুরু করলেও লিড আর ল্যাগিংয়ের গ্রাফ কিন্তু আলাদা। লিড এবং ল্যাগিংয়ের বাস্তব উদাহরণ একটা দেওয়া যেতে পারে। ধরে নিন আমি অ্যানিমেশন করার চেষ্টা করেছি এরকম একটা আরসি সার্কিটে, যেখানে একটা রেজিস্টর এবং ক্যাপাসিটরের সাথে আমি একটা সোর্স ভোল্টেজ অ্যাড করে দিয়েছি, এসি সোর্স। তো খেয়াল করে দেখুন এটাই হচ্ছে একটা বাস্তব উদাহরণ লিড এবং ল্যাগ করার। তো আমি একটা কাজ করি, টাইমটাকে পজ করে আপনাকে দেখাই। চলুন আমরা সোর্স ভোল্টেজ এবং ক্যাপাসিটরের যে ভোল্টেজ আছে এদের মধ্যে তুলনা করি, অ্যান্ড আপনি নিজেই বলবেন যে কে এগিয়ে আছে আর কে পিছিয়ে আছে। এখন বলুন তো কে আগে জিরোতে যাবে, অর্থাৎ কে আগে দৌড়াবে। খেয়াল করে দেখুন, আমি একটু সামনে আগাই, কে আগে দৌড়াচ্ছে, সোর্স আগে জিরো হয়ে গেছে, তাই না? তার মানে সোর্স কি করছে, লিড করছে। আর একটু সামনে আগাই, দেখুন কে আগে এই নেগেটিভে যাবে। দেখুন আগে নেগেটিভে যাচ্ছে ভিএস, অ্যান্ড তারপরে ক্যাপাসিটরে ভোল্টেজ নেগেটিভে যাচ্ছে, মানে কি এই ভিএসটা হচ্ছে লিড করছে। তারপর দেখুন কে আগে জিরোতে যাবে, সোর্স আগে জিরোতে যাবে, অর্থাৎ সোর্স লিড করছে অ্যান্ড ক্যাপাসিটরে ভোল্টেজ তার পিছনে পিছনে দৌড়াচ্ছে, অর্থাৎ ল্যাগ করছে। সো এগুলো নিয়ে পরবর্তীতে অবশ্য আমরা অনেক আলোচনা করব যখন আমরা ফেজর পড়ব, বাট আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিলাম লিড এবং ল্যাগের। আচ্ছা, তো খেয়াল করে দেখুন এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ, অ্যান্ড এই ম্যাথ পেতে দেখুন দুইটা ফ্রিকোয়েন্সি সেম, দুইটা অ্যামপ্লিটিউড ভিন্ন হোক সেটা আমাদের কোনো মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথা হচ্ছে এর ফেজ অ্যাঙ্গেল। আমাদেরকে বের করতে হবে যে B1 লিড করছে নাকি B2 লিড করছে, কে লিড করছে কে ল্যাগ করছে সেটাই আমাদেরকে বের করতে হবে। কিন্তু এই কোশ্চেনটার সমস্যা হচ্ছে একজন দেওয়া আছে কস, আরেকজন দেওয়া আছে সাইনে, আবার কজের আগে কিনা মাইনাস আছে। তো আমরা যখন এটাকে আনসার করব তখন সবগুলোকে V1 এবং B2কে আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাব, অ্যান্ড সেটা হচ্ছে এ কস ওমেগা টি প্লাস ফাই, यानी ফাইটা হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল। তো আমি সবগুলোকে এরকম একটা ফরম্যাটে নিয়ে যাব, অ্যান্ড অবভিয়াসলি এখানে পজিটিভ চিহ্ন থাকবে, কোনো নেগেটিভ চিহ্ন থাকবে না। তো প্রথমে আমি V1কে এরকম একটা ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সো V1 সমান দেওয়া আছে -10 cos ওমেগা টি প্লাস 50 ডিগ্রি। সো আমি এখন খেয়াল করে দেখুন, আপনাদেরকে আমি বলবো যে নিচের লাইন থেকে উপরের লাইনে যাওয়ার চেষ্টা করুন। আমি প্রথমে এই জিনিসটা একটু লিখি, আপনারা একটু এগ্রি করেন কিনা এটার সাথে, যে cos ওমেগা টি cos 180 মাইনাস ওমেগা টি প্লাস 50। খেয়াল করে দেখুন তো এই জিনিসটা সমান এই জিনিসটা হয় কিনা, অর্থাৎ আপনি 2 নাম্বার লাইন থেকে 1 নাম্বার লাইন চিন্তা করুন যে এই লাইন থেকে এই লাইনটা হয় কিনা। আমি আপনাদেরকে বুঝিয়ে বলি কিভাবে হয়। আমরা তো কজ নিয়ে কাজ করছি, তাই না? এখন আপনি জানেন যে এই কোয়াড্রেন্টে কজ হচ্ছে পজিটিভ আর এই কোয়াড্রেন্টে কজ হচ্ছে নেগেটিভ, তাই না? তাহলে আপনারাই বলুন, আমি যদি 180 থেকে কোনো একটা অ্যাঙ্গেল বিয়োগ দেই তাহলে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকব, আর সেকেন্ড কোয়াড্রেন্টে কি একটা নেগেটিভ হবে, অ্যান্ড সেই নেগেটিভই হচ্ছে এটা। তার মানে আমি এই লাইন থেকে যদি এই লাইন লিখতে পারি তাহলে এই লাইন থেকেও এই লাইনটা লিখতে পারবো। অ্যান্ড টু বি অনেস্ট, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি এই সমস্যাটা করতাম। ম্যাথমেটিক্যালি এখানে কোনো ভুল নেই, কিন্তু ভুলটা অ্যাকচুয়ালি কোথায় জানেন? ভুলটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি এখানে হচ্ছে পজিটিভ, আপনার ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে পজিটিভ, ওমেগা পজিটিভ, আর এই জায়গায় দেখুন ফ্রিকোয়েন্সি হয়ে গেছে নেগেটিভ। তাহলে কি হইল ভাই? আপনার তো পুরো ফ্রিকোয়েন্সি একেবারে নেগেটিভ হয়ে গেল, তাহলে তো আর হবে না। যদি পজিটিভ হয়, ফ্রিকোয়েন্সি যদি পজিটিভ হয় তাহলে কোনো একটা বস্তু এইভাবে ঘুরবে, নেগেটিভ হইলে উল্টা দিকে ঘুরবে। কিন্তু আমরা তো চাই সব যাতে একই দিকে চলুক, তাই না? অর্থাৎ আমরা চাই সব যাতে একই দিকে থাকুক। তাহলে আমরা কি করব, এটাকে নিব না, অন্য কোনো ওয়েতে
কনভার্ট করার চেষ্টা করব। সো আমি এখানে লিখলাম 10 cos ওমেগা টি প্লাস 50 মাইনাস 180 ডিগ্রি। আমি অন্য একটা ওয়েতে করার চেষ্টা করি। এখন আপনারা দেখুন তো এগ্রি করুন কিনা যে এটার সাথে এটার কোনো মিল আছে কিনা, মানে এই জিনিসটা সমান সমান এই জিনিসটা হয় কিনা। খেয়াল করে দেখুন কোনো অ্যাঙ্গেল থেকে আমি 180 ডিগ্রি বিয়োগ দিয়েছি। সাপোজ আমি ধরে নিলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ধরবো, ধরে নিলাম 80 ডিগ্রি। এখন বলুন তো আমি যদি 80 থেকে 180 বিয়োগ দিই কত আসবে? আসবে হচ্ছে মাইনাস 100 ডিগ্রি। অ্যান্ড বলুন তো এই মাইনাস 100 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ে? হ্যাঁ, এই মাইনাস 100 ডিগ্রি পড়ছে এই কোয়াড্রেন্টে। অ্যান্ড আমরা জানি যে এখানে কস প্লাস, এখানে কস মাইনাস এবং এখানেও হচ্ছে কস মাইনাস। তো এখানে কস মাইনাস থাকার জন্য এই যে খেয়াল করে দেখুন এই জায়গায় বসেছে মাইনাস। তার মানে এই লাইন থেকে যদি আমরা এই লাইন লিখতে পারি তাহলে অবশ্যই এই লাইন থেকে এই লাইনও লিখতে পারার কথা। ওকে, সো আমরা এখন সব কিছুকে সিম্পলিফাই করি। ধরলাম v1 ইজ ইকুয়াল টু 10 cos ওমেগা টি। সো 50 থেকে 180 বিয়োগ দেই তাহলে আসবে মাইনাস 130। এখন খেয়াল করে দেখুন যে এটা হচ্ছে মাইনাস 130 ডিগ্রি, বাট যেটা বললাম একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যেতে হবে কম্পেয়ার করার জন্য। অর্থাৎ অ্যাঙ্গেলটা যদি পজিটিভ হয় তাহলে ভালো আর কি, তাহলে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে। সো আমি একটা কাজ করি, এটাকে একটু ড্র করার চেষ্টা করি, ঠিক আছে? আমি যদি জাস্ট অ্যাঙ্গেলটা অনলি অ্যাঙ্গেলটা ড্র করি, মাইনাস 180 ডিগ্রি 130 ডিগ্রি মানে কি? অ্যাঙ্গেল যদি পজিটিভ হয় তাহলে আমরা এই দিকে ঘুরব, আর অ্যাঙ্গেল যদি নেগেটিভ হয় তাহলে আমরা এই দিকে ঘুরব। অ্যান্ড এই অ্যাঙ্গেলটা হচ্ছে উল্টা দিকে যেহেতু, তাই নেগেটিভ। অ্যান্ড এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার 130 ডিগ্রি। ওকে, বাট আমি যদি এইভাবে চিন্তা করি, পজিটিভ দিকে চিন্তা করি, তাহলে ঠিক সেম অ্যাঙ্গেলটাকে আমি অন্য ওয়েতেও কি কল্পনা করতে পারি না? অর্থাৎ তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে একটু হিসাব করে দেখি তো। 360 থেকে আমি যদি 130 বিয়োগ দেই তাহলে আসবে হচ্ছে 230 ডিগ্রি। তার মানে দাঁড়াচ্ছে পজিটিভ দিকে চিন্তা করলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 230 ডিগ্রি। খেয়াল করে দেখুন তো এই লাইনটা তো একই অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে, তাই না? তার মানে আমি যদি এইভাবে চিন্তা করি এই অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস 130 ডিগ্রি। আমি যদি সোজাভাবে চিন্তা করি বা পজিটিভ দিকে চিন্তা করি তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে 230 ডিগ্রি। এখন ভাই মাইনাস 130 ডিগ্রি যেই কথা, 230 ডিগ্রি তো আসলে একই কথা, তাই না? সো আমি একটা কাজ করি, এই মাইনাস 130 ডিগ্রির জায়গায় 230 ডিগ্রি বসিয়ে দিই। সো কস ওমেগা টি প্লাস 230 ডিগ্রি। ওকে, সো আমার কাজ শেষ। আই থিঙ্ক আপনি আমি অনেক কষ্ট করে এটা বের করেছি অনেকগুলো স্টেপে। আই থিঙ্ক আপনি এটা খুব সহজেও করতে পারতেন। কিভাবে? এই যে v1, তো এই v1টাকে আমি এখানে আবার লিখি, এটা হচ্ছে অ্যানাদার ওয়ে। এটা হচ্ছে অ্যানাদার ওয়ে বা ওয়ে টু কীভাবে আপনি v1 এর ভ্যালু বের করবেন। সো v1 এর ভ্যালু বের করার ওয়ে হচ্ছে মাইনাস 10 cos মাইনাস 10 cos ওমেগা টি, তারপর হচ্ছে প্লাস 50। ওকে, সো আপনি এখন খেয়াল করে দেখুন, আপনি যদি জাস্ট এই 50 ডিগ্রিটা ড্র করেন তাহলে আপনি দেখবেন সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এটা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি। কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন যে সামনে একটা মাইনাস আছে? সো মাইনাস থাকার জন্য এই ডিরেকশনটাই চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আগে ছিল এই দিকে, এখন সে চলে যাবে হচ্ছে উল্টা দিকে। এখন আমরা বোঝার চেষ্টা করি যে এই পুরো অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কত হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি হয় 50 তাহলে এই অ্যাঙ্গেলটাও হচ্ছে 50, আর এই পুরাটা হচ্ছে কত 180 ডিগ্রি। তাহলে এই পুরা অ্যাঙ্গেলটা আমরা বলতে পারি 180 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। এন 180 প্লাস 50 করলে হয় 230 ডিগ্রি। তাহলে এটা সমান সমান হবে 10 cos ওমেগা টি প্লাস 230 ডিগ্রি। খেয়াল করে দেখুন আমাদের আনসার কি মিলল? হ্যাঁ, এই তো 230 ডিগ্রি, এখানেও হচ্ছে 230 ডিগ্রি। সো দেখুন আমি মাত্র এক লাইনে গ্রাফের মাধ্যমে জাস্ট কিছু পিকচার ড্র করেই খুব সহজেই আমরা বলতে পারছি। আচ্ছা, এই ম্যাথে একটু সময় নিচ্ছি, অ্যান্ড
আমাদের এই ম্যাথের শেষে আরেকটু অল্পখানি থিওরি আছে, তাই আমি বলবো যে এই ম্যাথটা দেখার পর ওই থিওরিটা একটু অবশ্যই দেখবেন। অল্পখানি একটু থিওরি আছে গ্রাফ শিফটিংয়ের, যাতে আপনি গ্রাফ শিফটিংটা একটু ভালো মতো বুঝতে পারেন। সো ম্যাথটা স্কিপ করে চলে যাবেন না, বা থিওরিটাও একটু দেখে নেবেন। তারপর হচ্ছে V2। সো হোয়াট ইজ V2? 12 সাইন ওমেগা টি মাইনাস 10, 12 সাইন ওমেগা টি মাইনাস 10, 12 সাইন ওমেগা টি মাইনাস 10। তো বুঝতে পারছেন যে আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে একটা। সো এই যে এটা ছিল আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট এ কস ওমেগা টি প্লাস ফাই, অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এ কস ওমেগা টি প্লাস ফাই। অর্থাৎ এখন আমি এই সাইনটাকে কজে রূপান্তর করি, দেখি কিভাবে করা যায়। সো আবারও আগের মতোই সাইনকে কজে রূপান্তর করা ওয়ে হচ্ছে কস 90 মাইনাস ওমেগা টি মাইনাস 10। অর্থাৎ আমি যদি 90 ডিগ্রি থেকে অ্যাঙ্গেলটা বিয়োগ দেই তাহলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু খেয়াল করে দেখুন এই কাজটা করলে অসুবিধা কি, এইখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে পজিটিভ আর এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে নেগেটিভ। না, নেগেটিভ ফ্রিকোয়েন্সি কখনোই নিয়ে আসবেন না, তাহলে আপনি প্যারা খাবেন, ম্যাথটা হবে না। তাহলে দেখি অন্য কোনো ওয়েতে করা যায় কি না। আমি এই কাজটা করি বরং, যে এখানে লিখলাম 12, তারপর এই হচ্ছে কস, তারপর এই আমি লিখলাম ওমেগা টি মাইনাস 10, মানে সাইনের জায়গায় কস লিখলাম ওমেগা টি মাইনাস 10, আমি বিয়োগ করে দেই 90। এখন খেয়াল করে দেখুন তো আসলে আমি যদি বিয়োগ করে দেই 90 তাহলে কি হবে। আমরা এই কজের জন্য আমরা এখন যে কাজটা করব, দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইনে যাব, মানে উল্টা কাজটা করব। আমরা দেখব যে দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইনে যাওয়া যায় কি না। সো আমি আবারও কজের জন্য, এটা হচ্ছে কজের জন্য একটা এরকম একটা কোঅর্ডিনেট আঁকলাম। কজ হচ্ছে এইখানে পজিটিভ এবং এখানে হচ্ছে নেগেটিভ। এখন খেয়াল করে দেখুন তো, ধরে নিলাম ওমেগা টি মাইনাস 10, এটা ভ্যালু হচ্ছে ধরে নিলাম 30 ডিগ্রি, সাপোজ ধরে নিলাম। তাহলে 30 থেকে আমি যদি 90 বিয়োগ দিই আমি পাবো কত? 60 ডিগ্রি। তার মানে আমি কোন কোয়াড্রেন্টে আছি? আমি আছি হচ্ছে এই কোয়াড্রেন্টে, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে, তাই না? অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে খেয়াল করে দেখুন কজের ভ্যালু হচ্ছে পজিটিভ, অ্যান্ড তার জন্য আমি এইখান থেকে যখন এইখানে গেছি তখন দেখুন সামনে একটা পজিটিভ আছে। মিলল কি না? হ্যাঁ, মিলল। তারপর আপনি যদি 90 দ্বারা কোনো কিছু যোগ করেন বা বিয়োগ করেন তাহলে কস চেঞ্জ হয়ে সাইন হয়ে যায়। মিলল কি না? তো মিলে গেল। তার মানে দেখা যাচ্ছে আপনি যদি এই লাইন থেকে এই লাইনে যান তাহলে যেমন হয়ে যায়, মানে এই লাইন আর এই লাইন সমান। সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। এখন আমি সব কিছুকে মুছে দেই। আমাদের উদ্দেশ্য ছিল কজে কনভার্ট করা, আমি কজে কনভার্ট করে ফেলেছি। তাহলে এটা হচ্ছে 12 কস ওমেগা টি মাইনাস 100। এখন কি করতে হবে? এখানে তো আমার একটা প্লাস লাগবে, তাই না? কিন্তু এখানে চলে আসছে মাইনাস। তাহলে আমি কি করব? আবারও আগের মতোই খেয়াল করে দেখুন, এই অ্যাঙ্গেলটা হচ্ছে যেহেতু মাইনাস 100 ডিগ্রি, তাহলে উল্টাভাবে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 100। কিন্তু আমাদের সোজাভাবে চিন্তা করতে হবে, অর্থাৎ পজিটিভ অ্যাঙ্গেল চিন্তা করতে হবে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত হয়? 360 থেকে 100 বিয়োগ দিয়ে দেন তাহলে 260 ডিগ্রি। তাহলে মাইনাস 100-র পরিবর্তে আমি এখানে বসিয়ে দিলাম পজিটিভ 260 ডিগ্রি। এটা কি V2 ছিল, তাই না? সো খেয়াল করে দেখুন আমি অ্যাঙ্গেলটা পেয়েছি 260 ডিগ্রি। এখন আমি একটা কাজ করি, V1-এর যে অ্যাঙ্গেল এবং V2-এর যে অ্যাঙ্গেল তাকে আমি এইভাবে প্রকাশ করি যে V1-এর অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল অফ V1 এবং V2-এর অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল অফ V2। সো দেখি V1-এর অ্যাঙ্গেল কত এবং V2-এর অ্যাঙ্গেল কত। V2-এর অ্যাঙ্গেল হচ্ছে 260 ডিগ্রি এবং V1-এর অ্যাঙ্গেল হচ্ছে 230 ডিগ্রি। খেয়াল করে দেখুন দুইটাকেই কিন্তু আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে গেছি, যে এটাও স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে এবং V1-ও খেয়াল করে দেখুন স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে। ওকে, এখন আপনারাই বলুন কে লিড করছে? V2 লিড করছে, তাই না? V2 লিড করছে। সো V2 লিডস বাই B1, V2 লিডস B1, V2 লিডস B1, অর্থাৎ V2 লিড করছে, V2 এগিয়ে আছে। কত ডিগ্রি কোণে এগিয়ে আছে? বাই হচ্ছে এদের ডিফারেন্স, অর্থাৎ 260 মাইনাস 230 বা 30 ডিগ্রি কোণে V2 এগিয়ে আছে B1 থেকে। সো খেয়াল করে দেখুন এই হচ্ছে V1 এবং B2 এর গ্রাফ। এই V1 হচ্ছে লালটা অ্যান্ড V2 হচ্ছে সবুজটা। সরি, একটু ভুল হয়েছিল। আসলে ডেসমস এই 230কে ডিগ্রি হিসেবে চিন্তা করতে পারে না, তো
তাই এর সাথে পাই বাই 180 ডিগ্রি গুণ দিয়ে আমি ফেজটাকে রেডিয়ানে কনভার্ট করলাম, কারণ দেখুন এই যে এইখানে টিপ দিলে এই যে সে রেডিয়ান মোডে আছে। সো আমি রেডিয়ানে কনভার্ট করে নিলাম। এখন খেয়াল করে দেখুন যে লালটা হচ্ছে V1 আর সবুজটা হচ্ছে V2। চিত্র দেখে বলতে পারবেন যে কে এগিয়ে আছে, কে দৌড়ে এগিয়ে আছে। আমি আপনাদেরকে একটা হিন্টস দেই, যে তাড়াতাড়ি পিকে যাবে, যে তাড়াতাড়ি ম্যাক্সিমাম ভোল্টেজে রিচ করতে পারবে সেই এগিয়ে আছে। এখন বলুন সবুজটা এগিয়ে আছে নাকি লালটা এগিয়ে আছে? কে প্রথমে ম্যাক্সিমাম হয়েছে একটু চিন্তা করে দেখুন তো। সো ম্যাক্সিমাম আগে হয়েছে হচ্ছে সবুজটা, দেখুন আগেই ম্যাক্সিমাম হয়ে গেছে। এর ম্যাক্সিমাম হতে কত সময় লাগছে দেখি। এর ম্যাক্সিমাম হতে সময় লেগেছে হচ্ছে 5π/9, আর এর ম্যাক্সিমাম হতে সময় লেগেছে, এইভাবে তো ভালো মতো বোঝা যায় না, অন্য কোনো ওয়েতে যদি, আচ্ছা আশেপাশের ভ্যালু নিয়ে কাজ করি। এই যে খেয়াল করে দেখুন সবুজটার ম্যাক্সিমাম হতে সময় লেগেছে 1.6, আর এর ম্যাক্সিমাম হতে সময় লেগেছে হচ্ছে 2। তার মানে এর সময় লেগেছে কম, সবুজটার সময় লেগেছে কম, মাত্র 1.6 এর মতো। আর এর সময় লেগেছে বেশি, একটু পরে হয়েছে আর কি, 2.3। লালটা একটু পরে ম্যাক্সিমাম হয়, তার মানে কি সবুজটা সে লিড করছে। অ্যান্ড আমি বলেছিলাম সবুজটা হচ্ছে এটা, যার ফেজ অ্যাঙ্গেল বেশি সে লিড করছে। মাথায় রাখবেন, যার ফেজ অ্যাঙ্গেল যত বেশি সে তত বেশি লিড করছে। যার ফেজ অ্যাঙ্গেল বেশি, সবুজটার ফেজ অ্যাঙ্গেল বেশি, তাই সে লিড করছে। অ্যান্ড চিত্র দেখেও আপনি বুঝতে পারছেন যে সবুজটাই প্রথমে ম্যাক্সিমামে যাচ্ছে। এখন খেয়াল করে দেখুন এতক্ষণ আমরা ধরুন v = tan cos ωt এর গ্রাফটা আমাদের রাখতে হবে। সো এতক্ষণ আমরা গ্রাফটা এঁকেছি এইভাবে, অর্থাৎ v ভার্সেস টাইম গ্রাফ। কিন্তু যদি আমাদেরকে এখন বলে যে v ভার্সেস ওমেগা গ্রাফ আঁকতে, ওমেগা টি গ্রাফ আঁকতে, তাহলে আমরা কিভাবে আঁকবো? খেয়াল করে দেখুন, সিম্পল, v = tan cos ωt। আপনি জানেন যে কজের ভেতরে থাকে হচ্ছে অ্যাঙ্গেল, তাই না? তার মানে আমরা এখন ভোল্টেজ ভার্সেস অ্যাঙ্গেলের গ্রাফ আঁকছি, তাই তো? একটা অ্যাঙ্গেলের গ্রাফ আঁকছি, অ্যান্ড সেটাও দেখতে অ্যাকচুয়ালি এরকমই হবে। তো অ্যাঙ্গেলটা হবে হচ্ছে, আমি যদি রেডিয়ানে বলি তাহলে এই জায়গায় হচ্ছে 0 রেডিয়ান, এই জায়গায় হচ্ছে, আচ্ছা প্রথমে ডিগ্রিতে বলি, এই জায়গায় 0 ডিগ্রি, এই জায়গায় হচ্ছে 90 ডিগ্রি, 180, 270, তারপর এখানে হচ্ছে 360 ডিগ্রি। সো আমি ডিগ্রিতে বললাম, রেডিয়ানে বললেও সেম, এই জায়গায় হবে π/2 রেডিয়ান, এখানে পাই, এখানে 3π/2, এবং এখানে হচ্ছে 2π রেডিয়ান। এখন এই ভ্যালুটা ঠিক আছে কিনা চাইলে মিলিয়ে দেখতে পারেন। যেমন আমি বলেছিলাম যে একটা সাইকেল কমপ্লিট করতে সময় হচ্ছে লাগবে টাইম পিরিয়ডের সমান, তাই না? টাইম পিরিয়ডের সমান সময় লাগবে। এখন একটা কাজ করি, ঠিক এই পয়েন্টে ওমেগা টি এর ভ্যালু কত সেটাও বের করি। আমি ধরে নিলাম যে ওমেগা টি এর ভ্যালু আমরা বের করব। তো যখন টাইম হচ্ছে 0, একটা কাজ করি, এরকম একটা ইয়ে করি যে যখন এখানে টাইম আর এখানে হচ্ছে ওমেগা টি, অ্যান্ড আপনার মনে আছে কি না ওমেগা টি, অ্যান্ড আপনার মনে আছে কি না যে ওমেগার ফর্মুলা হচ্ছে 2π/t। এখন দেখুন টাইম যখন পুরো টাইম পিরিয়ডের সমান, তখন 2π/t ইন্টু, এই যে এখানে টাইমের জায়গায় বড় হাতে টি বসিয়ে দেন, তাহলে আপনি পাবেন 2π। তাহলে খেয়াল করে দেখুন মিলল কি না, যে যখন টাইম হচ্ছে ক্যাপিটাল টি, তখন দেখুন ঠিক এই ওমেগা টি এর ভ্যালু হচ্ছে 2π। চলুন আরেকটা করে দেখি, আরেকটা করি, হ্যাঁ। এই যে এটা যদি টি হয় তাহলে তার অর্ধেক কত? অর্ধেক হচ্ছে t/2, অ্যান্ড t/2 সময়ে আমাদের অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি বা পাই। সো এখন যদি সময় হয় হচ্ছে t/2, সো 2π/t ইন্টু t/2। সো আমরা দেখতে পাচ্ছি এখনও আমাদের ওমেগা টি এর ভ্যালু আসছে পাই। সো আসলে মিলছে কিন্তু, তাই না? এটা যদি t/2 হয়, এটা হচ্ছে পাই। সো আসলে টাইমের রেসপেক্টে গ্রাফ করলেই তো হতো, আবার এখানে আমার অ্যাঙ্গেল আনার কি দরকার ছিল? অর্থাৎ 0, 90, 180, 270, 360, এই কাজটা আসলে কেন করা দরকার আছে? সো এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে, ধরে নেন ধরে নিন যে সেম গ্রাফে আমি দুইটা ভোল্টেজ আঁকতে চাই। একটা ভোল্টেজ হচ্ছে ধরলাম দেখতে কিছুটা এরকম, এবং আরেকটা ভোল্টেজ ধরে নিলাম দেখতে কিছুটা এরকম।
ওকে, এখন আমি ভোল্টেজ ভার্সেস টাইম গ্রাফ না এঁকে বরং আমি ভোল্টেজ ভার্সেস ওমেগা টি গ্রাফ আঁকি, অর্থাৎ ভোল্টেজ ভার্সেস অ্যাঙ্গেল গ্রাফ। এটা তো বেসিক্যালি একটা অ্যাঙ্গেল নির্দেশ করছে, তাই না? অর্থাৎ কজের ভেতরে যে অ্যাঙ্গেল আছে সেটা প্রকাশ করছে। অ্যান্ড সামহাও আপনি যদি বের করতে পারেন যে এইটুকু অ্যাঙ্গেল বা এইটুকু ডিফারেন্স হচ্ছে ধরে নিলাম 30 ডিগ্রি, তাহলে এইটুকু ডিফারেন্স হচ্ছে ধরে নিলাম 30 ডিগ্রি। ও আমার এক জায়গায় মোটা এক জায়গায় চিকন হয়ে গেছে, আই এম সরি ফর দ্যাট। ধরে নিলাম এই হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, আমি ঠিকমতো হয়তো আঁকতে পারিনি, এক জায়গায় মোটা এক জায়গায় চিকন, বাট দ্যাটস ওকে। আপনি ধরে নেন যে এইটুকু হচ্ছে 30 ডিগ্রি, এইটুকু হচ্ছে ধরে নিলাম 30 ডিগ্রি। তাহলে আপনি বুঝতে পারবেন যে কেউ একজন লিড করছে, কেউ একজন ল্যাগ করছে, অ্যান্ড এদের মধ্যে যে ফেজ ডিফারেন্স সেটা হচ্ছে 30 ডিগ্রি। এখন কোশ্চেন হচ্ছে ধরে নিলাম প্রথমটা হচ্ছে V1, কালো কালিতে যেটা সেটা হচ্ছে V1 এবং এটা হচ্ছে V2। তাহলে আপনারা এই কমেন্টে বলুন তো V1 লিড করছে নাকি V2 লিড করছে? এদের মাঝখানে কে লিড করছে এটা আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আচ্ছা, তো আমি খাতায় ঠিকমতো ড্র করতে পারিনি দেখে এই ডেসমোসে ড্র করে দিলাম। কালোটা হচ্ছে 0 ডিগ্রি এবং লালটা হচ্ছে 30 ডিগ্রি। সো আপনারাই বলবেন যে কে লিড করছে, কে ল্যাগ করছে। বাট এতটুকু তো বুঝতে পারছেন যে তারা যেই লিড করুক অথবা যেই ল্যাগ করুক তাদের মধ্যে ডিফারেন্স হবে হচ্ছে 30 ডিগ্রি। চলুন আপনাদেরকে ভোল্টেজ ভার্সেস টাইম গ্রাফ করার আরেকটা ওয়ে শিখিয়ে দেই, যেটা হচ্ছে গ্রাফ শিফটিং। সো ঠিকমতো লিখতে পারলাম না, গ্রাফ শিফটিং। তো চলুন আমরা গ্রাফ শিফটিংয়ের একটা ওয়ে আছে যার মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে এই গ্রাফটাকে শিফট করতে হয়। তো ধরে নিলাম ভোল্টেজ সমান সমান হচ্ছে 10 cos ওমেগা টি, সাপোজ আমি ধরে নিলাম। এখন ধরুন এই গ্রাফটার সাহায্য নিয়ে আপনি বের করতে চান যে ওমেগা টি প্লাস 30 ডিগ্রি এটা সমান সমান কত হবে। সো গ্রাফ শিফটিংয়ের একটা চমৎকার ওয়ে আপনাদেরকে প্রথমে বলি, তারপরে আমি এই গ্রাফটাতে আসি। সো ওয়েটা হচ্ছে ধরে নিন যে আমার কাছে এরকম একটা বৃত্ত আছে, এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখুন এক্স অক্ষের জায়গায় আগে এখানে টাইম অ্যাক্সিস ছিল, এখন এখানে আমি এক্স অ্যাক্সিস নিয়ে আসলাম। সো এই বৃত্তটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এর রেডিয়াস যদি 5 হয় তাহলে ধরলাম 5 স্কোয়ার। নিশ্চয়ই আপনারা বৃত্তের ইকুয়েশন জানেন, এটাই হচ্ছে বৃত্তের ইকুয়েশন। এখন আপনার যদি ইচ্ছা করে যে এক্স মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার এই গ্রাফটাকে ড্র করতে, তাহলে আপনারা কিভাবে করবেন জানেন? আমি সবসময় এটাকে মানুষকে এভাবে বুঝিয়ে থাকি যে দেখেন আমাদের এই প্রকৃতিটা সবসময় নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করে, অর্থাৎ আল্লাহ এই প্রকৃতিটাকে এমনভাবে তৈরি করেছেন যে প্রকৃতি সবসময় ব্যালেন্স করার চেষ্টা করে, অর্থাৎ একদিকে যদি বৃদ্ধি পায় তাহলে আরেক দিকে হ্রাস পাবে। খেয়াল করে দেখুন তো আমি কী করেছি, এটা আর কি বোঝানোর ওয়ে আর কি। খেয়াল করে দেখুন তো আমি এই ইকুয়েশনে কী করেছি, এক্স থেকে কিছু একটা বিয়োগ দিয়ে আমি এক্সের মান হ্রাস করেছি, তাই না? তাহলে এই জায়গায় যদি আমি হ্রাস করি তাহলে গ্রাফে কি আমার এক্সের মান বৃদ্ধি করতে হবে না? আর বৃদ্ধি করার ওয়ে কি খেয়াল করে দেখুন তো, বৃদ্ধি করার ওয়ে হচ্ছে এই জায়গায় এক্সের ভ্যালু হচ্ছে 2, আমি যদি এই পয়েন্টটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে এক্সের ভ্যালু হবে হচ্ছে 10। অর্থাৎ কোনো গ্রাফকে আমি যদি ডান দিকে নিয়ে যাই লাইক দিস, এটাকে ধরে যদি আমি ডান দিকে নিয়ে যাই, কত গড় ডান দিকে নিয়ে যাব? আমি যদি 10 এখানে কত 5 বিয়োগ দিয়েছি, তাই আমি যদি 5 গড় ডান দিকে নিয়ে যাই তাহলে আমি এই বৃত্তটা পাবো। ঠিক একইভাবে দেখুন এটা হচ্ছে 10 cos ওমেগা টি এর গ্রাফ। আপনি যদি এই ওমেগা টি থেকে কিছু একটা বিয়োগ দেন, ধরে নেন আপনি π/6 বিয়োগ দিয়েছেন, তো আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখন চাইলে এখান থেকে ওমেগা কমন নিয়ে নিতে পারেন। সো ওমেগা কমন নিলে দেখেন t-6 ওমেগা এরকম কিছু একটা আসবে, তাই না? এখন দেখেন তো আপনি টি থেকে কিছু একটা বিয়োগ দিচ্ছেন, তাই না? অ্যান্ড আমি আপনাকে বলেছি যে গ্রাফে যদি আপনি টি এর মান কমিয়ে দেন, আপনি যদি এই ইকুয়েশনটাতে টি এর মান কমিয়ে দেন তাহলে অবশ্যই আপনাকে এই গ্রাফে টি এর মান বাড়াতে হবে, এইখানে কমালে এইখানে বাড়াতে হবে। সো কিভাবে বাড়াবেন? জাস্ট এই গ্রাফটাকে ধরবেন, ধরে একটু টান দিকে নিয়ে যান। কত ডিগ্রি নিয়ে যাবেন? 30 ডিগ্রি নিয়ে যাবেন, ঠিক আছে? না সরি 30 ডিগ্রি না, এই যে এতটুকু নিয়ে যাবেন, π/6 ওমেগা, এতটুকু আপনি ডান দিকে নিয়ে যাবেন। সো এতটুকু ডান দিকে নিয়ে গিয়ে জাস্ট এই যে এই অংশটা ফিল আপ করে দিবেন,
অ্যান্ড এটাই হচ্ছে আপনার গ্রাফ। আরেকটা উদাহরণ দেওয়া যাক। ধরে নিন যে এখন আমি কি করব, ওমেগা টি এর সাথে কিছু একটা যোগ দিব, ধরলাম π/6 যোগ দিলাম। এখন আমি যদি tan cos ওমেগা গুণ দেই, ওমেগা কমন নেই, তাহলে আসবে t প্লাস π/6 ওমেগা। সো খেয়াল করে দেখুন, আমি টি এর সাথে কিছু একটা যোগ দিচ্ছি, অর্থাৎ ইকুয়েশনে আমি টি এর মান বাড়াচ্ছি। তাহলে কি করব, আমি গ্রাফে টি এর মান কমাবো। সো আমার cos ওমেগা টি এর গ্রাফ ছিল এটা, তো আমি এখন এটাকে ধরবো, ধরে এটাকে আমি কি করব, আচ্ছা টি এর মান কমাবো, তাই তো। টি এর মান কমানো মানে কি, আর টি এর মান বাড়ানো মানে হচ্ছে আমি এই টাইম অ্যাক্সিস বরাবর ডান দিকে যাব, আর টি এর মান কমানো মানে হচ্ছে আমি এখন বাম দিকে যাব। সো আমি এই গ্রাফটাকে ধরলাম, অ্যান্ড বাম দিকে নিয়ে গেলাম। সো খেয়াল করে দেখুন, এটাই হচ্ছে আমাদের গ্রাফ। অ্যান্ড তারপর আপনি কি করবেন, এই যে 0 এর আগে যে অংশটা আছে, এই অংশটা মুছে দিবেন সুন্দর মতো, 0 থেকে স্টার্ট করবেন। সো এইভাবেই আমরা গ্রাফ ড্র করতে পারি। অর্থাৎ বেসিক নিয়ম হচ্ছে, আপনি যদি ইকুয়েশনে টাইমের মান বাড়ান, তাহলে ওই যে বললাম প্রকৃতিকে ব্যালেন্স করার জন্য আপনার গ্রাফে টাইমের মান কমাতে হবে, গ্রাফটাকে বাম দিকে শিফট করতে হবে। আর আপনি যদি ইকুয়েশনে টাইম থেকে কিছু একটা বিয়োগ দেন, তো প্রকৃতিকে ব্যালেন্স করার জন্য এই জায়গায় আপনার টাইমের মান বাড়াতে হবে, অর্থাৎ ডান দিকে শিফট করলেই টাইমটা বাড়বে আর কি। গ্রাফ শিফটিংয়ের ব্যাপারটা আমি একটু ডেসমোস থেকে বোঝানোর চেষ্টা করি। আপনি যে এই পয়েন্টটার দিকে ফোকাস করবেন, কারণ আমি এখন এই গ্রাফটাকে শিফট করব, গ্রাফটা বুঝবেন না আসলে। আপনি যদি এই পয়েন্টটার দিকে ফোকাস করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখন দেখুন আমি কি করব, যে ধরলাম এখন থেটাই হচ্ছে 0, ঠিক আছে। এখন আমি এখানে থেটাই যোগ করছি। যখন আমি থেটাই বাড়াবো, অর্থাৎ যোগ করার পরিমাণটা বাড়াবো, কি করা উচিত, ইকুয়েশনে যদি আমি বাড়াই, টাইমের সাথে কিছু যোগ দেই, তাহলে অবশ্যই গ্রাফটা বাম দিকে শিফট করবে, তাই না। সো খেয়াল করে দেখুন, এই দেখুন গ্রাফটা ইনক্লুডিং দ্যাট পয়েন্ট বাম দিকে সরে গেছে। এখন আমি যদি আরও বাড়াই, তাহলে আপনি দেখবেন যে গ্রাফটা তত বাম দিকে সরে গেছে। আচ্ছা, আমি আবার 0-তে নিয়ে আসি। তো এটাই হচ্ছে গ্রাফ শিফটিং। এখন দেখুন, আমি যদি মাইনাস করে দেই, অর্থাৎ আমি যদি ইকুয়েশনে মাইনাস করি, দেখুন এখন থেটার ভ্যালু হচ্ছে মাইনাস। তো ইকুয়েশনে মাইনাস করলে গ্রাফটা ডান দিকে সরে যাবে, অর্থাৎ ইকুয়েশনে টাইমের মান কমালে গ্রাফের টাইমের মান বাড়ানোর জন্য গ্রাফটা ডান দিকে সরে যাবে। সো দেখুন আমি যতই মাইনাস করছি, গ্রাফটা ডান দিকে সরে যাচ্ছে। সো এইভাবে গ্রাফ শিফটিং করেও কিন্তু আপনি একটা আইডিয়া পেতে পারেন যে কোন গ্রাফটা কীরকম হবে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দেই, যে এই গ্রাফটা দেখুন যদিও ডান দিকে শিফট করছে, আবার এটা বলবেন না যে ডান দিকে শিফট করা মানে হচ্ছে লিডিং। নো, দেখুন থেটা এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে কিন্তু ল্যাগিং, মাথায় রাখবেন। নেগেটিভ মানে হচ্ছে ল্যাগিং। যদিও দেখে মনে হচ্ছে গ্রাফটা ডান দিকে শিফট করছে, বাট নেগেটিভ মানে কিন্তু ল্যাগ। আর যদি থেটা আই হয় পজিটিভ, যদিও দেখুন গ্রাফটা বাম দিকে শিফট করছে, বাট থেটা এর দিকে চোখ রাখবেন। থেটা আই হচ্ছে পজিটিভ, মানে লিড, মানে যার ফেজ অ্যাঙ্গেল বেশি হবে সেই লিড করবে। আচ্ছা, এখন যদি আপনাকে কোশ্চেন করি যে V1 এবং V2, তাহলে কে লিড করছে কে ল্যাগ করছে, তাহলে আপনি নিশ্চয়ই বলবেন যে ফেজ অ্যাঙ্গেলের বেশি, এর ফেজ অ্যাঙ্গেল হচ্ছে কম, তাহলে নিশ্চয়ই এ লিড করছে এ ল্যাগ করছে। বাট আসলে কি সত্য? আমার মনে হয় এই কথাটা সত্য না সব সময়। সো এটা একটা কোশ্চেন যেখানে আমরা মানে বুঝতে তো পারছেন, মানে একটা সিলি মিস্টেক হওয়ার একটা চান্স আছে। তো চলেন আমি একটা কাজ করি। আমি কি বলেছিলাম যে আমি সব কিছুকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসব। সেই স্ট্যান্ডার্ড ফর্মের হচ্ছে a cos ওমেগা টি প্লাস ফাই। সো খেয়াল করে দেখুন, tan a cos সমস্যা নেই, ওমেগা টি ঠিক আছে, অ্যান্ড দুইটাই দেখুন ফাই, পজিটিভ একটা ভোল্টেজ আছে ফাই। কিন্তু আমি কিন্তু ফাইয়ের কোনো লিমিট দেইনি, তাই না। আপনাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখতে হবে ফাই, নইলে কিন্তু আপনি তুলনা করতে পারবেন না। সেই ফাইটা হবে 0 থেকে 360 ডিগ্রি রেঞ্জে, অর্থাৎ আপনাকে 0 থেকে 360 ডিগ্রি রেঞ্জের ভেতরে রাখতে হবে। তার কারণ কি? কারণ হচ্ছে এই গ্রাফটা তো অ্যাকচুয়ালি 360 ডিগ্রি পর আবার আগের অবস্থায় ফেরত আসে, তাই না। তাই আপনাকে 0 থেকে 360-এর মধ্যে রাখতে হবে। অ্যান্ড চলুন আমরা দেখি, আমরা যদি 0 থেকে 360-এর মধ্যে রাখার চেষ্টা করি তাহলে কি হয়। এই 30 ডিগ্রিটা
রেঞ্জের ভেতরেই আছে। আমরা একটা কাজ করি, V2কে একটু চেঞ্জ করার চেষ্টা করি। সো V2 ইজ ইকুয়াল টু 10 cos ওমেগা টি প্লাস 270 ডিগ্রি। আমরা কি করব, একে একটু রিপেয়ার করার চেষ্টা করব। রিপেয়ার করে যে ফেজ অ্যাঙ্গেল ওইটাকে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে নিয়ে আসব, অ্যান্ড দেখি কি হয়। তো এটা করতে হলে আমি একটা কাজ করি, আমি V2 থেকে 10 cos, আচ্ছা এইভাবে লিখি, ঠিক আছে, যে 10 cos এই হচ্ছে ওমেগা টি। এখন 370 ডিগ্রিকে আমি 2 ভাগে ভাগ করি, 360কে আমি এইখানে লিখি, অ্যান্ড বাকি যে 10 আছে তাকে আমি এইখানে লিখি। এখন আপনি জানেন যে 360-এর সাথে আমি যদি কোনো অ্যাঙ্গেল যোগ দেই, সাইন হোক কজ হোক, আবার আগেরটাই ফেরত আসে, তাই তো? মানে কজই থাকে, অ্যান্ড 360 ডিগ্রি উঠে যায়, অ্যান্ড এখানে আসে হচ্ছে ওমেগা টি প্লাস 10। এখন আমাকে বলুন যে V2 এর অ্যাঙ্গেল, V1 এর অ্যাঙ্গেল কত? V1 এর অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, আর V2 এর অ্যাঙ্গেল কিন্তু এখন 10 ডিগ্রি, তাই তো? তাহলে এখন কে লিড করছে? তাহলে আমরা বলবো এখন লিড করছে V1। সো V1 লিডস V2 বাই কত ডিগ্রি অ্যাঙ্গেলে? এই যে 30 থেকে 10 বিয়োগ দিলে হয় হচ্ছে 20, তাহলে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো V1 কিন্তু এখন লিড করছে, অথবা উল্টাভাবে বললে হবে হচ্ছে V2 ল্যাগ করছে। সো V2 ল্যাগস V1 বাই হচ্ছে 20 ডিগ্রি। ওকে, তো এরকমটা আসলে কেন হলো যে এই জায়গায় হচ্ছে 370 ডিগ্রি, যদিও এটা দেখে মনে হচ্ছে যে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে বেশি, তাহলে এইটা তো অ্যাকচুয়ালি লিড করা উচিত V2, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে V2 আসলে ল্যাগ করছে, পিছিয়ে আছে। তো এরকমটা আসলে কেন হচ্ছে? এরকম হওয়ার পেছনে কারণ হলো, খেয়াল করে দেখুন, যে ধরে নিলাম এই হচ্ছে আমার V1, সরি এই হচ্ছে আমার ধরুন একটা মানে আইডিয়ালটা, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে কজ ওমেগা টি। ওকে, অ্যান্ড এটাকে আমি আরেকবার একটু আঁকি। এখন খেয়াল করে দেখুন V1 শুরু হয়েছে হচ্ছে এখান থেকে, সরি ভুল বললাম, V1 শুরু হয়েছে এই জায়গা থেকে, আর V2 শুরু হয়েছে হচ্ছে এই জায়গা থেকে। এখন আমরা জানি যে রিপিট করে, কজ নিজেকে রিপিট করে, অর্থাৎ এই ভোল্টেজ যেই কথা, এই ভোল্টেজটাও কিন্তু অ্যাকচুয়ালি একই কথা। খেয়াল করে দেখুন, আমরা কিন্তু 360 ডিগ্রিকে সরিয়ে দিয়ে 360 ডিগ্রিকে বিয়োগ করে, মানে যে 270 থেকে 360 বিয়োগ দিলে হয় হচ্ছে 10। ঠিক একইভাবে আমরা বিয়োগ দেওয়ার মাধ্যমে এইখান থেকে এই জায়গায় এসেছি। বা একদমই সিম্পল ভাষায় বলি, কজ কি করে? কজ সবসময় নিজেকে রিপিট করে, মানে এই ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজ যা, এই পয়েন্টের ভোল্টেজও কিন্তু তা। তাহলে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি V2 এখান থেকে রিপিট করেনি, V2 অ্যাকচুয়ালি এখান থেকে রিপিট করেছে, সরি এখান থেকে স্টার্ট করেছে। আমি মনে হয় উল্টা বললাম নাকি? ও, আমি উল্টা বলছি। V1 হচ্ছে 30 ডিগ্রি আর V2 হচ্ছে 10 ডিগ্রি। আচ্ছা, আমি একটু আবার প্রথম থেকে বলি, অল্প সময় লাগবে। V1 হচ্ছে 30 ডিগ্রি, মানে এই যে এইটা V1 হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করছে, আর V2 যাত্রা শুরু করছে এখান থেকে। এখন এই পয়েন্টের ভোল্টেজ যা, এই পয়েন্টের ভোল্টেজও কিন্তু তাই। তাহলে আমরা বলবো V2 এখান থেকে যাত্রা করছে না, বরং V2 এখান থেকে যাত্রা করছে। তাহলে এখনই এখান থেকে আমরা বুঝতে পারছি যে V1 একটু সামনে আছে, V1 একটু এগিয়ে আছে, আর V2 একটু পিছিয়ে আছে। সো V1 লিডস V2। সো আপনাকে যদি বলে V1 এর গ্রাফ আঁকতে, আপনি V1 এর গ্রাফ কীভাবে আঁকবেন? আচ্ছা, এখানে একটা কথা, এগিয়ে আছে পিছিয়ে আছে মানে কিন্তু এটা না যে V1 এখন যাত্রা শুরু, মানে V2 আগে যাত্রা শুরু করেছে, V1 পরে যাত্রা শুরু করেছে, এই কথাটা মানে অ্যাকচুয়ালি কি? সবাই তো আসলে 0 থেকে যাত্রা শুরু করেছে। অর্থাৎ আমি যদি এখন V1 এবং V2 এর গ্রাফ আঁকি, তাহলে আমি এটা হচ্ছে V1 এবং এটা হচ্ছে V2। তাহলে আমি যদি এখন গ্রাফ আঁকি, আমি তো দেখব সবাই 0 থেকে যাত্রা শুরু করছে, অর্থাৎ V1 যাত্রা শুরু করছে এখান থেকে। সো আমি গ্রাফটা এই যে এইভাবে আঁকবো, আর V2 যাত্রা শুরু করছে এখান থেকে, তাহলে গ্রাফটা আমি এইভাবে আঁকবো। সো দেখা যাচ্ছে
সবাই কিন্তু যখন স্টপ ওয়াচের টাইম 0 সেখান থেকেই কিন্তু যাত্রা শুরু করছে, অর্থাৎ সবাই যাত্রা শুরু করছে 0 থেকে, কিন্তু সবাই কিন্তু যাত্রা শুরু করছে একই ভোল্টেজ লেভেল থেকে না। আমি বোঝাতে চাচ্ছি যে এ যাত্রা শুরু করছে এখান থেকে, একটু সামনে থেকে, একটু সামনের ভোল্টেজ থেকে, এমন না যে সামনের টাইম থেকে। হয়তো আমার কথা একটু কনফিউশন তৈরি হতে পারে, আমি একটু ক্লিয়ার করে দেই। দুইজনই যাত্রা শুরু করছে একই সময় থেকে, অর্থাৎ টাইম যখন 0 তখন থেকে যাত্রা শুরু করছে। বাট আমি বলতে চাচ্ছি যে V1 যাত্রা শুরু করছে একটু সামনের ভোল্টেজ থেকে, আর V2 যাত্রা শুরু করছে একটু পেছনের ভোল্টেজ থেকে। এই জন্য V1 লিডস বাই V2। আচ্ছা, এতক্ষণ খালি আমি ভোল্টেজ করেছি, এখন দেখুন আমি কারেন্ট নিয়ে আসলাম। ভোল্টেজের যেরকম এরকম সাইন কজ হতে পারে, কারেন্টেরও এরকম সাইন কজ হতে পারে, কারণ কারেন্ট তো সৃষ্টি হয় ভোল্টেজ সোর্সের জন্যই, তাই না? তাই সোর্স যদি সাইনোসয়েডাল হয়, কারেন্টও তো সাইনোসয়েডালই হবে। বাই দ্য ওয়ে, এখন আমাদের বের করতে হবে এই যে I1 এবং I2 আছে, এদের মধ্যে কে লিড করছে, কে ল্যাগ করছে। সো খেয়াল করে দেখুন, আমাদের I1 কিন্তু আমাদের যে সুন্দর ফরম্যাটটা আছে, অর্থাৎ A cos ওমেগা টি প্লাস ফাই, যেখানে আমরা ফাইয়ের রেঞ্জ রাখবো হচ্ছে 0 থেকে 360 ডিগ্রি। ফাইটাকে বলা হয় ফেজ। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, দেখুন I1 কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে, এই তো A cos ওমেগা টি প্লাস ফাই, কিন্তু I2 কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাটে নেই। তাহলে I2কে কীভাবে ফরম্যাটে আনা যায় একটু দেখি। সো এই হচ্ছে আমার I2, এটাকে আমি আরেকবার লিখব 3 cos ওমেগা টি মাইনাস 4 সাইন ওমেগা টি। এখন ফেজর দিয়ে কিন্তু এটা অনেক সহজেই করে ফেলা যায়, বাট যেহেতু আমরা এখনও ফেজর পড়িনি, আমরা এটাকে ম্যানুয়ালি করার চেষ্টা করি। অ্যান্ড হ্যাঁ, এখানেই ফেজরের একটা সার্থকতা, যে এই ম্যাথটা করতে দেখবেন আপনার কত কষ্ট হচ্ছে, অ্যান্ড পরবর্তীতে যখন ফেজর পড়বেন 2 লাইনেই এই ম্যাথটা করতে পারবেন। ইভেন ক্যালকুলেটারেই করে ফেলতে পারবেন, কোনো কোনো খাতা কলম লাগবে না। তো চলুন এই ম্যাথটা আমরা করি। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আছে 3 এবং এখানে আছে 4। তো আপনি প্রথমে কি করবেন, এই 3 এবং 4 একে স্কোয়ার করলে হয় 5, সেটা প্রথমে লিখবেন। তারপর আপনি যে কাজটা করবেন, এই ইকুয়েশনকে 5 দ্বারা ভাগ করবেন। সো এই আমি 5 দ্বারা ভাগ করলাম, তারপর এটাকেও আমি 5 দ্বারা ভাগ করলাম। এখন আমি যে 5 দ্বারা ভাগ করেছি, আমার তো কম্পেনসেট করতে হবে, তাই না? তো কম্পেনসেট করার জন্য আমি আবার এখানে 5 দ্বারা গুণ দিলাম। মিলিয়ে দেখুন 5 আর 5 গুণ দিলে কাটা চলে যায়, থাকে হচ্ছে 3। তারপর এই 5 আর এই 5 কাটা চলে যায়, থাকে হচ্ছে 4। মানে এখান থেকে আমরা এই লাইনে আসতে পারি, অর্থাৎ এই লাইন আর এই লাইন হচ্ছে সেম। এখন আমি আর একটু সামনে আগাই। ওকে, একটু বেশি ডিটেলসে বলার জন্য হয়তো ভিডিওটা লং হয়ে গেছে, বাট যাই হোক। এখন খেয়াল করে দেখুন যে আমি একটা কাজ করি, আমি এই যে দেখতে পাচ্ছেন 3, 4 এবং 5, এদেরকে নিয়ে আমি একটা ত্রিভুজ আঁকি, একটা সমকোণী ত্রিভুজ আঁকি, যার আমি একটাকে ট্রিক্স বলি যে এই কজের সাথে যে আছে তাকে যদি আপনি ভূমিতে রাখেন তাহলে আপনার সুবিধা হবে। আপনি 3কে এখানে না লিখে এখানেও লিখতে পারতেন, বাট ওই যে বললাম, আপনি যদি কজের সাথে 3 রাখেন তাহলে আপনার সুবিধা হবে। আর এই 4টাকে আপনি লিখবেন লম্বতে। আর দেখুন 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হচ্ছে 5, মানে এই যে এই অতিভুজটা হচ্ছে অ্যাকচুয়ালি 5। অ্যান্ড আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি ধরলাম থেটা ধরলাম। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই যে 3/5, এই 3/5টা অ্যাকচুয়ালি কী হবে, এই 3/5টা হবে হচ্ছে cos থিটা। তারপর এই যে 4/5, দেখুন তো এই ইকুয়েশন থেকে কি হয়, 4/5 মানে লম্ব বাই অতিভুজ, এটা কি অ্যাকচুয়ালি সাইন থিটা না? এটা হচ্ছে সাইন থিটা। এখন আপনার নিশ্চয়ই এই ইকুয়েশনটা চেনা লাগছে, যে cos থেকে সাইন বিয়োগ দিলে আপনি পান হচ্ছে cos ওমেগা টি প্লাস থিটা। সো খেয়াল করে দেখুন, আপনি খুব সহজেই I2 এর ভ্যালু পেয়ে গেছেন। সো এটাই হচ্ছে আমার I2 এর ভ্যালু। অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়ালি থিটা? থিটা বের করা ওয়ে হচ্ছে আপনি এই ইকুয়েশনের দিকে তাকাবেন। সো এই ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে যে tan থিটা ইজ ইকুয়াল টু 4/3। তাহলে থিটা সমান হবে হচ্ছে tan ইনভার্স 4/3। সো আপনি আপনার ক্যালকুলেটরকে ডিগ্রি মোডে নিয়ে যাবেন,
অ্যান্ড ডিগ্রি মোডে গিয়ে যদি ক্যালকুলেট করেন আপনি দেখবেন 53 সামথিং আসার কথা। হ্যাঁ, থিটা আসছে 53.13। সো I2 ইজ ইকুয়াল টু 5 cos ওমেগা টি প্লাস 53.13। এখন আমরা দেখি যে I1 এর অ্যাঙ্গেল কত এবং I2 এর অ্যাঙ্গেল কত। I2 এর অ্যাঙ্গেল হচ্ছে 53.13, I1 এর অ্যাঙ্গেল কত, I1 হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে I2 এর অ্যাঙ্গেল বেশি, তাহলে I2 লিড করছে অর্থাৎ এগিয়ে আছে। এগেইন সে সময়ের দিক থেকে এগিয়ে নেই, সময় তো দুইজন জিরোতেই শুরু করেছে, ভোল্টেজের বা কারেন্টের ভ্যালুর দিক থেকে এগিয়ে আছে। I2 লিডস বাই I1 লিডস বাই এই যে এই দুজনের বিয়োগফল। সো 53 মাইনাস 30 বা সমান সমান হচ্ছে 23.13 ডিগ্রি। সো এই হচ্ছে আমাদের ম্যাথ। বাট টু বি অনেস্ট ফেজর দ্বারা এই ম্যাথটা করলে আপনার কিন্তু একদমই কষ্ট হতো না, ফেজর দিয়ে এই ম্যাথগুলো করা অনেক ইজি। সবার শেষে আমি একটা কনফিউশনের কথা বলে এই ভিডিওটা শেষ করতে চাই। সেই কনফিউশনটা হচ্ছে এটা, বেসিক্যালি সবার সাথে সাথে আমারও এই কনফিউশনটা হতো, বাট আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ক্লিয়ার করেছি যে আমি যদি থেটা এর ভ্যালু বাড়াই তাহলে গ্রাফটা বাম দিকে সরে যাচ্ছে। সো এটা দেখে আমরা ধোঁকা খেতে পারি যে বাম দিকে সরে যাচ্ছে তার মানে তো এটা ল্যাগ করছে, বাট অ্যাকচুয়ালি ল্যাগ করছে না, কারণ দেখুন থেটা আই হচ্ছে পজিটিভ, আর পজিটিভ মানে লিড করছে অ্যাকচুয়ালি। আর আমি যদি এটা নেগেটিভ করে দিই তাহলে দেখুন গ্রাফটা ডান দিকে সরে যাচ্ছে। সো ডান দিকে সরে যাচ্ছে এটা দেখে আবার মনে করবেন না যে এটা লিড করছে। আপনি জাস্ট ফেজ অ্যাঙ্গেলের দিকে তাকাবেন অ্যান্ড অবভিয়াসলি এই ফেজ অ্যাঙ্গেলটাকে 0 থেকে 360-এর মধ্যে রাখার চেষ্টা করবেন, বা 0 থেকে 2π এর মধ্যে যদি রাখার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনি ভালো রেজাল্ট পাবেন। অর্থাৎ মাইনাস থাকলেও তো আপনি জানেন যে সামহাও 360 যোগ বিয়োগ করে আপনি এটাকে পজিটিভে নিয়ে আসতে পারেন, তাই না? আর যদি 0 থেকে 360-এর মধ্যে রাখাটা আপনার কাছে পছন্দ না হয়, আপনি চাইলে -180 থেকে +180-র মধ্যেও রাখতে পারেন। মানে আমার কথা হচ্ছে যে কোনো 0 থেকে, মনে করেন দুইটা ভোল্টেজ দেওয়া আছে V1 এবং V2, দুইটার মধ্যে কম্পেয়ার করতে চান, হয় দুইটাকে 0 থেকে 360-এর মধ্যে নিয়ে তারপরে করবেন দুইটা অ্যাঙ্গেলকে, অথবা -100 থেকে 180 থেকে +180-র মধ্যে রাখবেন। অর্থাৎ যে কোনো দুইটা, মানে যে কোনো একটা রেঞ্জ ফলো করবেন যা কিনা 360 ডিগ্রি রেঞ্জে আছে। খেয়াল করে দেখুন 0 থেকে 360। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনি V1 এবং V2 দুইটার মধ্যে অ্যানালাইসিস করতে চাচ্ছেন কোনটা ল্যাগিং কোনটা লিডিং। তো আপনি হয় রেঞ্জ ফলো করবেন 0 থেকে 360, অথবা -180 ডিগ্রি থেকে +180 ডিগ্রি পর্যন্ত, মানে যে কোনো 360 ডিগ্রি ফলো করবেন আর কি। তো এটা করলে আপনি দুইটার ভেতরে কোনটা লিডিং কোনটা ল্যাগিং এটা মানে বুঝতে পারবেন আর কি। তো যাই হোক, আই থিঙ্ক আমি যতটুকু জানি যা যা অ্যানালাইসিস করেছি সব কিছুই হয়তো আপনাদেরকে দিতে পেরেছি। যদি মনে হয় ভিডিও শেষে যদি মনে হয় যে আরও কিছু দেওয়ার বাকি আছে তাহলে আমি অন্য একটা নতুন শর্ট একটা ভিডিও বানিয়ে সেগুলো আমি দিয়ে দিব। বাট আই থিঙ্ক এখন সময় হয়েছে সামনের টপিকগুলোতে যাওয়ার। সো থ্যাংক ইউ।